আজকের গল্প দেবু। অনেক দিন বাদে আজ এই রাস্তাটা সামনে এসে দাঁড়ালাম। প্রায় 7 বছর হবে। এক সময় রাস্তা ধরে আমি আর দেবু কত হাঁটতাম। কলেজ থেকে ফেরার পথে এক প্যাকেট ঝালমুড়ি হাতে খেতে খেতে যেতাম। আর কত হাবিজাবি বকতাম। বকতাম অবশ্য আমি বেশি। দেবু কথা কম বলতো। যেদিন সেটাও থাকতো না, শুধু হাতে হাঁটতে হাঁটতে বাসস্ট্যান্ড অবধি। ওখান থেকে আমি বাড়িমুখো বাস ধরতাম। এই রাস্তায় একটা টাইটানের শোরুম আছে। ওটা আমাদের মাইল ফলক ছিল। ওখানে আগে আমি এসে দাঁড়াতাম, তারপর দেবু আসতো। একবার টিউশনের জমানো পয়সায় দেবুকে একটা ঘড়িও কিনে দিয়েছিলাম ওখান থেকে। দেবুর সাথে যেদিন শেষ দেখা করতে আসি, সেদিনও ওই শোরুমটা সামনে এসে দাঁড়িয়েছিলাম। সেদিন দেবু একটু বেশি গম্ভীর ছিল। মনে হয় গাম্ভীর্য দিয়ে পরিস্থিতিটা সামাল দিতে চাইছিল। আমার পক্ষে সম্পর্কটা আর টানা সম্ভব নয়, তুমি কিছু মনে করো না। আমি ওর গাম্ভীর্যের মানে বুঝেও বলেছিলাম, কেন দেবু, কেন সম্ভব নয়? দেবু একটু হতাশ হয়েছিল আমার প্রশ্নে। রুনি, তুমি কি বোঝো না আমাদের দৃষ্টিভঙ্গির তফাৎটা? আমি ওইখানে দাঁড়িয়েই ভাবছিলাম, সেটা কি? খেয়াল হতে দেখেছিলাম দেবু চলে যাচ্ছে। না, আমি আর দেবুকে ডাকিনি। তবে আর কোনোদিন ওই রাস্তায় পাও দিইনি। আজ এত বছর বাদে আমায় দেবু মেসেজ করেছে, কাল একবার আসতে পারবে শোরুমটার সামনে, কথা আছে। অন্য কেউ হলে কি করতো জানি না। আমি উত্তর দিয়েছিলাম, কটার সময়? মুহূর্তে ফিরতি উত্তর, 3টের সময়, আগের মতো। আজ আর আমার জীবনটা আগের মতো নেই। চাইলেই 3টের সময় কোথাও গিয়ে দাঁড়ানো চলে না। নানা রকম হিসাব নিকাশ করছিলাম ওই সময়টা ম্যানেজ করতে পারবো কিনা। আবার মেসেজ, আসবে না রুনি? তুমি এখনও রেগে আছো আমার উপর? আমি উত্তর দিলাম, ঠিক আছে যাব। মুহূর্তের মধ্যে মেসেজের উত্তর। মনে হয় দেবু এখন অনেক মেসেজ করতে অভ্যস্ত। আগে আমার একটা মেসেজের উত্তর পেতে 2-3 ঘন্টা লাগতো। সত্যি আসবে? আমি লিখলাম, আমি তো মিথ্যা কথা বলি না দেবু, যাব যখন বলেছি নিশ্চয়ই যাব। আবার সঙ্গে সঙ্গে উত্তর, ধন্যবাদ রুনি। তাহলে ওই কথাই থাকলো, কাল 3টের সময়। পরের দিন 3টে বাজতে 5 মিনিট আগেই আগের মতোই শোরুমটার দিকে হাঁটছি। তফাৎ শুধু একটাই, আজ দেবু আগে থাকতেই দাঁড়িয়ে আছে। আমি দূর থেকে দেবুকে দেখতে পেলাম না, একটু থমকে গেলাম। ওই 50 ব্যক্তিটা দেবু কি? আমাকে দেখে দেবু এগিয়ে এলো, মুখে বিগলিত হাসি। তুমি সত্যি আসবে ভাবিনি। আমি নির্লিপ্ত। কেন ভাবনি? আমি তো কোনোদিন কথার খেলাপ করিনি। কথা দিয়েছি যখন, তখন আসবই। ভালো করে তাকালাম দেবুর দিকে। কি যেন সব বদলে গেছে। এই 7 বছরে দেবুর বয়স অনেকটা বেড়ে গেছে। আর হ্যাঁ, আত্মবিশ্বাস অনেকটা কমে গেছে। দেবু আমাকে বলল, চলো কোথাও বসে চা খেতে খেতে কথা বলি। আমি বললাম, না, আমাকে ফিরতে হবে, যা বলার বলো। দেবু একটু মাথা নিচু করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, রুনি, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তোমার সাথে যা করেছি সেটা আমি ঠিক করিনি। আমি রাস্তায় আসতে আসতে অনেক রকম সম্ভাব্য কারণ কল্পনা করছিলাম, কিন্তু এত বছর বাদে হঠাৎ দেবু আমার কাছে ক্ষমা চাইতে ডাকবে, এটা একেবারেই ভাবিনি। বেশ বিরক্তও হলাম। এটা তো মেসেজেই লেখা যেত, তার জন্য কাউকে ডেকে আনতে হয় না। বিরক্তি চেপে বললাম, ক্ষমা আমি অনেক কাল আগেই করে দিয়েছি। তুমি যদি কাল মেসেজে লিখতে, আমি কালকেই জানিয়ে দিতাম। তার জন্য এত কিছু করার দরকার ছিল না। তবে আবার মুখোমুখি হয়েছি যখন, তখন জানতে ইচ্ছে করছে, তুমি এরকম করেছিলে কেন? দেবু খানিকক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে মুখটা তুলে বলল, আমি জানি কালকে মেসেজেই লেখা উচিত ছিল, তবুও আমি তোমার সামনে দাঁড়িয়ে ক্ষমা ভিক্ষা করতে চেয়েছিলাম। আমি বিরক্ত হয়ে বললাম, তুমি কি চেয়েছিলে সেটাই তোমার কাছে চিরকাল বড় হয়ে থেকে গেল। তুমি চেয়েছিলে আমার সাথে সম্পর্ক তৈরি করেছিলে, তুমি চেয়েছিলে ভেঙে দিয়েছিলে। আজকে আবার তোমার দেখা করতে ইচ্ছে হয়েছে, তুমি তোমার চাহিদা অনুযায়ী আমায় ডেকে এনেছো। জানতে ইচ্ছে করছে, তুমি কি শুধু এটা আমার সাথেই করো, না জীবনের বাকি ক্ষেত্রেও এটাই করো? দেবু একটু বিড়বিড় করে বলল, সবটা বলবো বলেই তোমায় ডেকে এনেছি। আজ আমার জীবনটা তছনছ হয়ে গেছে রুনি। আমার কেন জানি না মনে হয়েছে সেটা আমি তোমার সাথে যা করেছি তার ফল।
আমি জানি আমার জীবন আর কোনোদিন ঠিক হবে না, তবু তোমার সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতে চেয়েছিলাম। আমি ঈষৎ অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে? টাইটান শোরুমের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলা চলে না, লোকজন ঢুকছে বেরোচ্ছে। আমরা খানিকটা এগিয়ে একটা গাছতলায় দাঁড়ালাম। কি অদ্ভুত সমাপতন! শেষ দিনও এই গাছতলায় দাঁড়িয়েই কথা বলেছিলাম। রুনি, আমি তোমাকে কোনোদিন ভালোবাসিনি। ভালোবাসতাম আর একজনকে, যে আমাকে কোনোদিন পাত্তা দিত না। শুধুমাত্র তার বুকে ঈর্ষা জাগাবো বলেই তোমার সাথে ভালোবাসার নাটক করেছিলাম। আমি হতবাক হয়ে গেলাম। আমি এত বোকা কি করে হলাম? একটা ছেলে আমাকে ভালোবাসলই না, আমি সেটা দিনের পর দিন বুঝতে পারলাম না। আমি বোকার মতো ভালোই বেসে গেলাম। আমি দেবুর পরে রাগ করব কি? এখন আমার নিজের পরেই রাগ হচ্ছে। কিঞ্চিত রুক্ষ গলায় বললাম, তা সেই মেয়েটার ভালোবাসা তুমি কি পেয়েছিলে? দেবু মাথা নিচু করে ঘাড় নাড়ল। হ্যাঁ, পেয়েছিলাম। শেষ পর্যন্ত তাকেই বিয়ে করেছি। শেষ যেদিন তোমার সাথে দেখা করতে এসেছিলাম, তোমাকে বলবো ভেবেছিলাম, কিন্তু বলতে পারিনি। আমি খুব অন্যায় করেছিলাম রুনি। নিজের স্বার্থ চরিতার্থ করতে তোমাকে ব্যবহার করেছিলাম। তোমার মনের উপর দিয়ে কি বয়ে গেছে সেটা কখনো আমরা ভাবিনি। তাই ওপরওয়ালা তার শাস্তি আমায় এখন দিচ্ছেন। আমরা কথাটা কট করে কানে বাজল। তাই তো, দেবু কাকে ভালোবাসতো? যে আমাকে চেনে। আমার সাথে দেবু ঘুরলে যে দেখতে পাবে, যার আমার সাথে দেবুকে ঘুরতে দেখলে ঈর্ষা হবে, সেই রকমই কাউকে তো। তাহলে তো তাকে আমারও চেনার কথা। আমার গলাটা একটু কেঁপে গেল। তুমি কাকে বিয়ে করেছো? দেবু কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, দীপাঞ্জনাকে। দীপাঞ্জনা আমার প্রিয় বান্ধবী, যার সাথে আমি দেবুর সম্পর্কে আলোচনা করতাম, যার সাথে গিয়ে আমি দেবুর জন্য ঘড়িটা কিনেছিলাম। আমার সাথে দেবুর সম্পর্কটা ভেঙে যাওয়ার পর যে আমার সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছিল, সেই দীপাঞ্জনা। দেবুর সাথে আমার সম্পর্কটা ভেঙে যাওয়ার মাস তিনেকের মধ্যে দীপাঞ্জনাও সম্পর্কটা কেটে দিয়েছিল। কলেজের শেষে আমি ইউনিভার্সিটিতে চলে যাই। দীপাঞ্জনা একটা প্রাইভেট স্কুলে ঢোকে। আমাদের দুজনের রাস্তা দুদিকে ভাগ হয়ে যায়। আমি তবু সম্পর্কটা টিকিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু দীপাঞ্জনা আর চায়নি। আমি ভেবেছিলাম ইউনিভার্সিটিতে চান্স না পাওয়াটা ও মেনে নিতে পারেনি। আজ এত দিন বাদে বুঝলাম আমি ভুল বুঝেছিলাম। মুখটা অসম্ভব তেতো লাগছে, অনেকটা জ্বরের পরে অনুভূতির মতো। ফিরে আসবো ঠিক করে শেষ প্রশ্নটা করলাম। হ্যাঁ, দীপাঞ্জনার সাথে আমার অনেক দিন সম্পর্ক নেই, ওই রাখেনি। তখন কারণটা বুঝিনি, আজ বুঝলাম। তা তুমি যে আজ আমার সাথে দেখা করতে এসেছো, সেটা দীপাঞ্জনা জানে? দেবুর মুখটা কিরকম অদ্ভুত করুণ হয়ে গেল। জানে রুনি, ওর সাহস হয়নি, তাই আমায় দিয়ে তোমায় ডাকিয়েছে। আমি তীব্র ব্যঙ্গোক্তি করে বললাম, কেন ডাকিয়েছে? ওরও আলাদা করে কিছু বলার আছে? দেবু দুচোখ আমার মুখের পরে মেলে ধরল, জলে ভরা। ও তোমার কাছে ক্ষমা চাইতে চায়। আমি একটু অবাক হয়ে চারপাশে তাকালাম। ও এসেছে? কই দেখতে পাচ্ছি না তো। দেবু অদূরে দাঁড়ানো একটা মারুতি অমনি দেখিয়ে দিল। ও বসতে পারে না রুনি, ও গাড়িটার মধ্যে শুয়ে আছে। তুমি গেলে ও তোমার কাছে ক্ষমা চাইবে। আজ বহুদিন বাদে বাড়ির বাইরে বের হয়েছে শুধুমাত্র তোমার কাছে ক্ষমা চাইবে বলে। ওর জীবনের আর বেশি দিন বাকি নেই। আমি বলেছিলাম ক্ষমা চাইতে হবে না, যা হওয়ার তো হয়েই গেছে। তবে শরীর দুর্বল থাকলে মনটা বড় দুর্বল হয়ে যায়। ও জেদ ধরেছে তোমার মুখোমুখি হয়ে তোমার কাছে ক্ষমা চাইবে। তুমি যাবে রুনি ওর কাছে? প্লিজ রুনি, না বলো না। ও অনেক আশা নিয়ে অপেক্ষা করছে। আমি ফিরবো বলে মানসিকভাবে প্রস্তুত হয়ে গিয়েছিলাম। একটু অপেক্ষা করলাম কথাগুলো বয়ে যেতে দিতে। অনেক ঘটনা, অনেক প্রতারণা, সব একসঙ্গে ধেয়ে আসছিল আমার দিকে। আমার আত্মা আমার বোকামোর জন্য আমাকেই ধিক জানাচ্ছিল। তবুও সব দুহাত দিয়ে সরিয়ে বললাম, কি হয়েছে দীপাঞ্জনার? দেবু দূরের গাছটার দিকে তাকিয়ে অশ্রু সংবরণ করার একটা বৃথা চেষ্টা করল। চোখ থেকে বড় বড় ফোঁটা গাল বেয়ে নিচের দিকে নামতে লাগলো। ও ভেজা গলায় বলল, 4th স্টেজ। ডাক্তার বলেছে আর মাত্র কদিন। দয়া করো রুনি,
তোমার কাছে ক্ষমা না চেয়ে ওর আত্মা এই পৃথিবী ছাড়তে পারবে না। ও বড় কষ্ট পাচ্ছে। তুমি চলো। আমি দেবুর সাথে মালতীটার দিকে পা বাড়ালাম। ধন্যবাদ সবাইকে।